আজকে থেকে ২৫০০ বছর আগে গ্রিসে একজন অনেক বড় কামিল ফকিরকে বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তখনকার রীতি অনুযায়ী বিষ পান করিয়ে সেই ফকিরকে হত্যা করা হয়। সেই ফকিরের নাম হলো সক্রেটিস। সক্রেটিসকে সবাই জ্ঞানী, বৈজ্ঞানিক, দার্শনিক ইত্যাদি হিসেবে চিনে, কিন্তু আমি সবসময় সক্রেটিসকে একজন কামিল ফকির হিসেবে চিনি, একজন মহান প্রেমিক এবং মহাজ্ঞানী হিসেবে আমি চিনি। সক্রেটিসকে যখন হত্যা করা হয়, সক্রেটিসের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ ছিল। তার মধ্যে প্রধান দুটি অভিযোগ হলো, সক্রেটিস ছোট ছোট বাচ্চাদেরকে নতুন নতুন ধারণা এবং নতুন নতুন ঈশ্বরের কথা বলে। আর ২ নম্বর অভিযোগ হলো, সক্রেটিস গ্রিসের যে জ্ঞান বিজ্ঞানের সভ্যতা ছিল এবং যে চিন্তা ভাবনা ছিল এবং যে ধারণাগুলি ছিল, সেই ধারণাগুলিকে প্রশ্ন করে এবং সেই ধারণাগুলিকে ভেঙে দেয়। সক্রেটিসের প্রশ্ন এত ধারালো এবং এত যুক্তিসঙ্গত হতো যে সক্রেটিস কাউকে প্রশ্ন করলে যে ব্যক্তিকে প্রশ্ন করত সেই ব্যক্তি প্রশ্নের জবাব দিলে সেই ব্যক্তির বক্তব্য এমনিতেই ধূলিসাৎ হয়ে যেত এবং সেই ব্যক্তির বক্তব্য মিথ্যা হয়ে যেত। সক্রেটিস কাউকে কোনোদিন কোনো বক্তব্য চাপিয়ে দেননি। সক্রেটিসকে তুমি যদি গিয়ে কিছু একটা জিজ্ঞাসা করো, তাহলে সক্রেটিস তোমাকে বলবে যে তুমি বলো এটা কিভাবে হলো, এবং তোমাকে এমনভাবে জিজ্ঞাসা করবে যে তুমি যখন বলতে চাইবে, তুমি যখন সকল যুক্তি মেনে এবং গঠনমূলকভাবে আলোচনা করবে, তোমার আলোচনার মাধ্যমেই বের হয়ে আসবে যে তুমি যে কথাটি বলতে এসেছো বা তুমি যে ধারণাটি পোষণ করছো সেই ধারণাটি ভুল, এবং তোমার যুক্তিগুলি তোমার কথার মাধ্যমেই ভেঙে যাবে। সক্রেটিস এই নিয়মে মানুষের সাথে কথা বলতেন। শেষ পর্যন্ত সক্রেটিসকে তখনকার সময়ের সমাজপতিরা এবং তথাকথিত অজ্ঞান, ধ্যানহীন আমাদের দেশের কাঠমোল্লাদের মতো যে ধার্মিকরা ছিল, সেই ধার্মিক ব্যক্তিরা মিলে সক্রেটিসকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং বিষ পান করিয়ে হত্যা করে। সক্রেটিস তারপরেও সক্রেটিসকে তারা হত্যা করেছে ২৫০০ বছর আগে, কিন্তু আজকের পৃথিবীর দিকে তাকালে দেখা যায় তুমি যা কিছুই দেখবে না কেন সব কিছু সক্রেটিসের সাথে কোনো না কোনোভাবে জড়িত। সক্রেটিসের শিষ্য হলো প্লেটো এবং প্লেটোর শিষ্য হলো অ্যারিস্টটল, আবার অ্যারিস্টটলের শিষ্য থিওফ্রাস্টাস। তুমি যদি এখন উদ্ভিদ থেকে শুরু করে রাষ্ট্র, বিজ্ঞান, রাজনীতি, কাব্য, সাহিত্য, পদার্থবিজ্ঞান, এমনকি তুমি যে লাইট দেখো অথবা যে ডিভাইসের মাধ্যমে আমি এখন কথা বলছি, যে কোনো জিনিসকে যদি তুমি কিভাবে এসেছে এটা বিশ্লেষণ করো, তুমি যদি বিদ্যুৎ কোত্থেকে এসেছে এটা হিসাব করো, হিসাব করতে করতে দেখা যাবে এটা কোনো না কোনোভাবে অ্যারিস্টটলের সাথে বা প্লেটোর সাথে বা সক্রেটিসের সাথে জড়িত। সক্রেটিস হলো সবার উপরে। সক্রেটিসের সাথে এই পৃথিবীর যা কিছু চোখে দেখা যায়, রাস্তাঘাট থেকে ধরে রাজনীতি, কাব্য, সাহিত্য, সঙ্গীত, যা কিছু আছে সব কিছুর জনক অ্যারিস্টটল অথবা সক্রেটিস অথবা থিওফ্রাস্টাস অথবা প্লেটো। সব কিছু সক্রেটিসের সাথে সম্পর্কিত। সক্রেটিসকে তখনকার দিনের অজ্ঞান মানুষেরা হত্যা করেছিল ঠিকই, কিন্তু সক্রেটিসকে কি তারা হত্যা করতে পেরেছে? নাকি সক্রেটিস সারা পৃথিবীর যত জঞ্জাল ছিল সব জঞ্জালকে মুছে ফেলেছে? এমনকি ২৫০০ বছর পরে পর্যন্ত এখন পর্যন্ত যা কিছু আছে সব কিছু সক্রেটিসের মাধ্যমেই আমাদের কাছে এসেছে। তো যে সত্যের পথে চলবে, যে পরম জ্ঞানের পথে চলবে, তার ব্যাপারটা এরকম হবে। তাকে মানুষ হত্যা করবে। যারা কামেল ব্যক্তি তাদেরকে হত্যা করেছে। প্রত্যেকটা কামেল ব্যক্তিকে তৎকালীন সময়ের তথাকথিত অন্ধ অজ্ঞান ধার্মিকেরা এবং তথাকথিত বিচারকেরা মিলে হত্যা করবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কামেল ব্যক্তিদেরকে অবশ্যই হত্যা করবে, আঘাত করবে। এমন হয়েছে অনেক সময় যে কামেল ব্যক্তিকে আজকে আঘাত করেছে, কামেল ব্যক্তি সেই আঘাতে কয়েকদিন পরে মারা গেছে, কিন্তু কামেল ব্যক্তিদেরকে এই সমাজের অজ্ঞান মানুষেরা আঘাত করবেই। সক্রেটিসের বক্তব্য সংবলিত যে বইটি আছে দ্য রিপাবলিক, সেই রিপাবলিক বইয়ের প্রথম দিক দিয়ে এই কথাটি উল্লেখ আছে। সক্রেটিস প্লেটোকে বলছিলেন যে তুমি যখন অন্ধকে আলো দেখাতে চাইবে, তুমি যখন সত্যের দিকে কাউকে আহ্বান করবে, তখন তারা তোমার মাথায় আঘাত করবে এবং তারা তোমাকে হত্যা করতে চাইবে, তারা তোমাকে ক্ষতি করতে চাইবে। কিন্তু তুমি যদি এটা মনে করে বা এই চিন্তা করে তুমি সত্য প্রচার থেকে
বিরত থাকো। তুমি যদি নিজেকে গুটিয়ে রাখো তাহলে হবে না। তুমি জানবে যে তোমার ক্ষতি হতে পারে এবং জেনেই তোমাকে এই পথে এগোতে হবে। কাজী নজরুল ইসলাম বলেন, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর প্রহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উর্মির হিন্দোল দোল। কাজী নজরুল ইসলাম বলতে চাইছেন যে আমি কখনো শান্ত থাকি এবং কখনো দারুণ স্বেচ্ছাচারী হয়ে যায়, এবং আমি আমার রক্ত লাল। অরুণ খুনের তরুণ মানে হলো যারা বৃদ্ধ হয়ে যায় বা যাদের রক্ত প্রবাহিত থাকে না, কোনো রক্ত যদি কোনো জায়গায় আটকে থাকে তাহলে সেই রক্ত কালো হয়ে যায় বা বিবর্ণ হয়ে যায়। কাজী নজরুল ইসলাম বলছে যে না, আমার রক্ত প্রবাহিত, আমি সামনের দিকে এগিয়ে চলছি, আমি এক মুহূর্তের জন্য থেমে থাকিনি, এবং আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি সব কিছু ভেঙে চুরে আনন্দ করি, আমি সব কিছু ভেঙে ফেলি এবং সেই ভাঙা উপলক্ষে আমি আনন্দ করি। সক্রেটিস কিন্তু তৎকালীন সময়ের গ্রিস ছিল সবচেয়ে বড় জ্ঞান বিজ্ঞানের বিদ্যাপীঠ। সারা পৃথিবীর মধ্যে জ্যোতির্বিজ্ঞান বলা হোক বা গণিত বলা হোক বা জ্যামিতি বলা হোক বা দর্শন বলা হোক, সব দিক দিয়ে সবার উপরে ছিল গ্রিস। এই জ্ঞান বিজ্ঞানের যে বিরাট সাম্রাজ্য ছিল, সক্রেটিস সেই বিরাট সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে ফেলেছে, এবং সেই বিরাট সাম্রাজ্যকে ভেঙে ফেলার অপরাধেই যারা সেই সাম্রাজ্যের ঠিকাদার ছিল, যারা সেই সাম্রাজ্যের সুবিধাভোগী ছিল, তারাই সক্রেটিসকে হত্যা করেছে। কাজী নজরুল ইসলাম বলতে চাইছেন যে আমিও এরকম, আমি কখনো শান্ত থাকি এবং কখনো অশান্ত হয়ে যায়, কখনো স্বেচ্ছাচারী হয়ে যায়, এবং আমি সব কিছু ভেঙে ফেলি এবং ভেঙে ফেলেও আমি আনন্দিত থাকি, এবং আমি বারিধির মহাকল্লোল, আমি সাগরের যে কল্লোল মানে হলো সাগরের ঢেউয়ের আওয়াজ, সাগরের যে ঢেউয়ের আওয়াজ আছে, আমি সেই সাগরের ঢেউয়ের আওয়াজ, আমি উচ্ছল জল ছল ছল, আমি উর্মির হিন্দোল দোল। কাজী নজরুল ইসলাম এখানে পানির কথাটিও বলেছেন। পানি সবসময় প্রবাহমান থাকে, এবং পানি হলো এমন একটা জিনিস, পানির উপরে কোনো কিছু লেখা যায় না। পানির একটি দার্শনিক তত্ত্ব আছে। চীনের অনেক বড় কামিল ফকির লাওসু তার ছোট গ্রন্থ তাওতে চিং এর ভেতরে পানির ব্যাপারে আলোচনা করেছে। পানির এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা পরম জ্ঞানের সাথে সম্পর্কিত, এবং পরম জ্ঞানের বিভিন্ন বিষয়কে বোঝানোর জন্য পানির উদাহরণ দেওয়া হয়ে থাকে। যেমন পানি সবসময় সমতা রক্ষা করে, পানি কোনো দিকে কম বেশি হয় না, যেদিকে কম থাকে পানি সেদিকে চলে যায়, গিয়ে সবসময় সাম্যের মধ্যে থাকে। 2 নাম্বার, পানির মধ্যে কোনো কিছু লেখা যায় না, পানির মধ্যে তুমি তোমার নাম লিখতে পারবে না, এবং পানির মধ্যে কোনো কিছু অঙ্কন করতে পারবে না, পানিকে তুমি কাটতে পারবে না, পানিকে তুমি বিদ্ধ করতে পারবে না, তুমি কোনো তলোয়ার দিয়ে বা কোনো বর্ষা দিয়ে তুমি পানিকে আঘাত করলেও পানির কিছু হবে না। তো কামিল ফকিরেরা প্রায় বলে, এবং লাওৎসুও বলেছেন যে ফকিরেরা থাকে পানির মতো, এবং পরম জ্ঞানটা হলো পানির মতো, এটাকে কেউ কাটতে পারে না এবং এটাকে কেউ মালিকানাও স্থাপন করতে পারে না। নিজের নাম লিখে ফেলবে পানির উপর, নিজের নাম লিখে বলতে পারবে না কেউ যে এই সাগরটা আমার। তো ঠিক এরকমভাবে পরম জ্ঞানটাও এরকম, ধর্মটাও এরকম, যে এটার মধ্যে কেউ নিজের নাম লিখে ফেলতে পারবে না, এবং এটাকে কেউ আটক করে রাখতেও পারবে না। পানি সব সময় প্রবাহমান থাকবে, ঝর্ণার মতো থাকবে, এবং সাগর যেরকম সব সময় ঢেউ চলতে থাকে এবং সাগরের ঢেউয়ের একটি আওয়াজ চলতে থাকে, কাজী নজরুল ইসলাম সেই দিকটির দিকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে আমি বারিধির মহাকল্লোল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উর্মির হিন্দোল দোল। উর্মি অর্থ ঢেউ। এই ঢেউ যেভাবে দোল খায়, ঢেউ যেভাবে উপরে নিচে যায়, একটা নির্দিষ্ট ছন্দের মধ্যে যায়, ঢেউকে যেভাবে কেউ কোনো সময় আটকে রাখতে পারে না, আমিও সেরকম, আমাকেও কেউ আটকে রাখতে পারবে না, এবং আমার পরমের দিকে যাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না, আমি সদা প্রবাহমান থাকব। এই পৃথিবীতে এখন পর্যন্ত যত পরিবর্তন এসেছে, মানুষ আজকে গর্ত থেকে যে এই সভ্যতার মধ্যে পৌঁছেছে, মানুষ যে আজকে এই উন্নতির মধ্যে এসেছে, এটা সক্রেটিসের মতো, এবং যারা প্রবাহমান থাকে, যারা থেমে যায় না, সেই সব মানুষদের জন্য আজকে মানুষ এখানে আসতে পেরেছে, না হলে মানুষ আজকেও গর্তের মধ্যে থাকতো। ভিডিওর পরের অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।